হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার, কেমন আছেন সবাই? শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে অনেক ভালোবাসা। তো চলুন আজকের দিনটি শুরু করা যাক ঠাকুরের পুজো দিয়ে। আজ হলো সোমবার। এখানে আমার ভাই চা খাচ্ছে, ও একটু বেরোবে কাজে, সেই জন্য অনেক ভোরে উঠেছে। আর আজ ব্রেকফাস্টে হয়েছিল পরোটা আর আলুর তরকারি। আমার মেয়ে ও বললো আমি পাস্তা খাবো, তো সেই জন্য একটু পাস্তা করা হয়েছিল ওর জন্য। এরপর আমরা স্নান টান করে মানে আমি, মা আর বাপি আমরা তিনজন একটু বেরিয়ে গেছিলাম। আমাদের আরও একটা বাড়ি আছে, মানে সেখানে আমার কাকারা থাকেন। তো সেখানে একটা শিব মন্দির আছে, ওটা অনেক বছরের শিব মন্দির। এটা আমার দাদু বানিয়ে গেছিলেন। দাদু বানিয়ে গেছিলেন বললে কথাটা একটু ভুল হবে, যদি আমি একটু মডিফাই করে বলি তাহলে দাদু প্রতিষ্ঠিত করে গেছিলেন এই শিবলিঙ্গটা। কিন্তু এটা একটা ছোট্ট ঠাকুরের ঘর ছিল, আর সেখানে অনেক কষ্টও হতো। একটা মানুষ যদি ভেতরে ঢুকে থাকতো পুজোর জন্য, তো অন্যজন কেউ ঢুকতে পারতো না, আর বাবারও হয়তো খুব কষ্ট হতো। তো ওইভাবেই বাবা অনেক বছর কাটিয়েছেন। কিন্তু ভোলে বাবার এখন ইচ্ছে হয়েছে এইভাবে থাকবে সুন্দরভাবে, তো সেই জন্য মন্দিরটা ভেঙে আবার নতুন করে খুব বড় করে করা হয়েছে। আমি ছোট থেকেই শিব পুজো খুব করতাম আর শিবের ভক্তও ছিলাম। আমার বাপি শিব ঠাকুর ছাড়া কিচ্ছু জানেন না। যেই ঠাকুরের কাছেই ওনাকে বসানো হোক, যেখানেই উনি যাক, ওই একটাই ভোলে বাবার নাম। চলুন এবার বাড়ির থেকে যাওয়া যাক। বাড়িতে এসেই একটু চা খেলাম, খেয়ে ব্রেকফাস্ট। আর আজ যেহেতু সোমবার, তো আজ সব কিছুই নিরামিষ। ডাল আর ছিল বিনস আর কুঁদরি আলু করে ভাজা, একটা ঘন্ট, সব রকম সবজি মিশিয়ে, পাঁপড় ভাজা, ওল ভাতে, আলু ভাতে। আর এটা পানমৌরি, গোটা ধনে, জোয়ান সব কিছু ভেজে ঠান্ডা করতে রাখা হয়েছে, মুখশুদ্ধি হিসেবে আমরা খাই। আর ছোলার ডালটা সেদ্ধ করে নামানো হয়েছে, এটা আজকে হবে ডাল পুরি। ছোলার ডালটাকে একটু গ্রাইন্ডারে পেস্ট করা হয়েছিল আর একটু হাতেও ম্যাশ করা হয়েছিল, দুটোকে মিশিয়ে তাতে একটু নুন, চিনি আর গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা গোটা মানে ভেজে ওটাকে গুঁড়ো করে দেওয়া হয়েছিল। আর এদিকে ময়দাটা মেখে নিয়েছে। জানেন আজ মনটা না আমার ভীষণ খারাপ। কেন জানেন? আজ আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি শ্বশুর বাড়িতে। তো সেই জন্যই ওরা এই ডাল পুরিটা আমাকে বানিয়ে দিচ্ছে। আমি যখন দুপুরবেলা বাড়ি আসবো তখন যাতে আমি নিয়ে আসতে পারি। আমার মেয়ে রাত্রেবেলা খাবো বলেছিল, তো সেই জন্যই আর কি বানিয়ে দিয়েছে। তো একটু বেশি করেই দিয়েছিল। রাত্রে আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমি সবাই মিলে খেয়েছিলাম। আর এদিকে আমরা লাঞ্চ টাঞ্চ করে আর ওকে একটু বললাম আমার যে চুড়িদারগুলো, নাইটি আর যা যা ছিল আর কি একটুখানি ফিটিংস করে দিতে বললাম। আর এই দেখুন আমার সব লাগেজ গোছানো আছে। এটা রাস্তায় আস্তে আস্তে গোপু সোনা আমার সাথে বসেছিল, দেখেছেন? মনটা আমাদের খুব খারাপ। আমার মেয়েও তখন বলছে আমি আর বাড়ি এখন যাব না, আবার চলো মা বাড়ি ঘুরে যাই। আর এটা আমাদের মা গুপ্তমণির মন্দির। রাস্তায় আস্তে আস্তে এই গুপ্তমণির মন্দিরটা পড়ে। আমরা এখন বাড়িতে এসে গেছি। মনটা খুব খারাপ, ভালো লাগছে না বাড়ির জন্য। তো কি আর করা যাবে, এখন প্রচুর কাজ আছে। দেখেছেন কেমন হয়ে আছে বাড়ি, একদম যাচ্ছেতাই হয়ে আছে। যেহেতু আমি অনেক দিন বাড়িতে ছিলাম না, প্রায় 13 দিন বাড়িতে ছিলাম না, সেই জন্য অনেক কাজ আছে। আমাদের মা মেয়ে দুজনেরই মন খুব ভালো না, খারাপ লাগছে, খুব মিস করছি সবাইকে। তো মোটামুটি একদম নিশ্চুপ। আর আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন কাজে সত্যি প্রতিবারের মতো এইবারেও খুব মিস করছি। মেয়েদের জীবনটা ভীষণ খারাপ, ভীষণ বাজে। আমি যেন আর মেয়ে হয়ে না জন্ম নিই।
পরের বারে। নিজের সব কিছু ছেড়ে, নিজের পরিচিত লোকজন, ভালো লাগা খারাপ লাগা, নিজের সমস্ত কিছু শখ আহ্লাদ সব ছেড়ে, বাবা মা বিশেষ করে যারা জন্ম দিল বড় করলো, যাদের থেকে আপন আর কেউ হয়ই না, তাদের সবাইকে ছেড়ে শ্বশুরবাড়িতে আসতে হয় প্রত্যেকটা মেয়েকে। আমি এসেছি, একদিন আমার মাও এসেছে, একদিন আমার মেয়েও শ্বশুরবাড়ি যাবে। তো আমার মেয়ের মন খুব একটা ভালো ছিল না, একটু কান্নাকাটি করছিল, তো ওকেও একটু ভোলানোর জন্য আমার সাথে কাজে লাগিয়েছিলাম, যাতে ওর একটু মনটা ভালো লাগে আর কি। তারপর ওকে এখানে একটু টিফিন খাওয়ালাম। ও আমাকে বলছিল একটু খিদে পেয়েছে মা। ও কাঁদছিল, চুপি চুপি কাঁদছে দেখছি। তো আমি বললাম তোমার জন্য ডাল পুরি বানিয়ে দিয়েছে, একটু খেয়ে নাও, তারপর তুমি টিউশন যাবে। তো ওকে একটুখানি খাইয়ে খাইয়ে বলতে নিজেই খেয়েছে, ওকে আমি দিয়ে দিয়েছি কাজ। তারপরে আবার নিজে নিজে আমি করলাম। আর বাড়িতে এসেও প্রচুর কাজ ছিল, প্রচুর। এখনও অনেক কাজ পড়ে আছে যেগুলো কাল করব। সব কাজ আর আজকে করতে ভালো লাগছে না। আর আমার গলার ভয়েসটাও বুঝতে পারছেন যে মনটা আমার কতটা খারাপ লাগছে। তো যাই হোক, কাজে লেগে পড়ি, কারণ চুপচাপ বসে থাকলেই কিন্তু বেশি মন খারাপ করে। কাজ করলে, কাজের মধ্যে থাকলে বা কোনো কিছু একটার সাথে যুক্ত থাকলে মনটা কিন্তু এতটা খারাপ হয় না। তো সেই জন্য না, আমি বাপের বাড়ি থেকে আসলে মোটামুটি আমি কাজ নিয়েই থাকি। কাজগুলো করলে তারপর ঠিকঠাক লাগে। আর একটা রাত কেটে গেলে, যেমন আজ এসেছি আমি, আজ সারাটা দিন হয়তো আমাকে এরকম লাগছে, তারপর রাত্রেবেলা একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব, কাল সকালবেলা থেকে উঠে আবার ফ্রেশ লাগে। কারণ তখন মনে হয় যে ঠিক আছে, একটা কিছুটা অ্যাডজাস্ট হয়ে যায় বডি। আর আজকে আমার খুব চা খেতেও ইচ্ছে করছিল, যেহেতু একদমই একা ছিলাম, আমার হাজব্যান্ডও ছিল না, আর মেয়ে তো চা খাবে না, তো সাথীও ছিল না চা খাবার কেউ। একার জন্য না একদমই চা করতে ইচ্ছে করলো না, সেই জন্য আর আজকে করলামও না, চাও খেলাম না। কিন্তু মনটা একটু হচ্ছিল যে যদি একটু চা পেতাম বা চা খেতাম ভালো হতো, কিন্তু কী আর করা যাবে, নিজের জন্য ইচ্ছেও করে না করতে। আর এদিকে অনেকগুলো বোতল ছিল, ওর পাপা জল খেয়েছে, বোতলগুলো মানে ওরকমই ফাঁকা রেখে দিয়েছে আর কি, জল টল ভরেও নি কিছু না। তো আমি সেই বোতলগুলো এখন ধোবো, ধুয়ে তারপরে আবার নিচে যাব জল আনতে। আমার অ্যাকোয়াগার্ডটা আছে, কিন্তু অ্যাকোয়াগার্ডের জল আমরা কেউ খাই না, আমরা বলতে আমি আমার হাজব্যান্ড খাই না, মা বাবাও পছন্দ করেন না, শুধু আমার মেয়েকে একাই দিই। আর এদিকে আমার মেয়ে যে টিউশন যাবে বলে ওর পাপা ওকে এসে নিয়ে গেল, টিউশন ছেড়ে দিয়ে আসবে। আর ওই যে ব্যাগটা দেখলেন আমার, ওই ব্যাগটা এখনও মানে ওরকমই পড়ে আছে, ওটা থাক, কাল গোছাবো। আজ আর সব কাজ করে উঠতে পারলাম না। এদিকে রুমটা একটু পরিষ্কার করে নিলাম, তারপর আবার সন্ধ্যা দিতে যাব, কারণ সন্ধ্যারও টাইম হয়ে গেছে। সন্ধ্যাটা বেশ ভালোই হয়ে গেছে দেখলাম, কিন্তু কাজ করতে করতে না বুঝতে পারছিলাম না যে টাইমটা কীভাবে কেটে গেল। জানেন তো, আমার একটা সবথেকে বড় প্রবলেম হলো শ্বশুরবাড়িতে, যে যেমন এইখানটা যেটা দেখছেন, এখানে দুটো রুম আছে বড় বড়, এই একটা বারান্দা, একটা ছোট্ট রান্নাঘর আছে, একটা ওয়াশরুম আছে। আবার নিচের তলায় মা বাবা সেখানে থাকেন। সেখানে আমাদের 4-5টা বড় বড় রুম আছে, সেখানে একটা ডাইনিং প্লেস আছে, একটা লিভিং রুম আছে, সাথে রান্নাঘর, সেখানেও দুটো ওয়াশরুম আছে। আর যত এঁঠো বাসন ধোয়া, কাপড় কাচা বা স্নান টান করা, জল ভরা, আমাদের মানে কল চালিয়ে যে জলটা, খাবার জলটা আমরা ভরি, সব কিছুই নিচে। আমাকে এত উপর নিচ করতে হয়, কিছু বলার নেই। আমার এর জন্য ভীষণ পরিমাণে শরীরে প্রবলেমও হয়। আর এদিকে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর এখন যাচ্ছি ওপরে আমার তুলসী তলায় সন্ধ্যা দেব। এই যে বাপের বাড়ি থেকে এসে আমি একবার ছাদে গিয়েছিলাম, বাড়ি এসে না এসেই আর কি। তো তখন না আমার এত খারাপ লাগলো দেখে। এই যে গাছটা দেখছেন, তুলসীর টবটাকে দেখুন বাঁদরে কীভাবে ওপর থেকে ফেলে ভেঙে দিয়েছে, এটা বাঁদরেই করেছে। খুব খারাপ লাগছে। এখন তো কিছু করতে পারবো না, তো কালকে আমি ঠিক করেছি যখন পুজো টুজো হয়ে যাবে তারপর এসে যতটা পারবো করবো। আর এদিকে এই গাছটা দেখুন, অপরাজিতা গাছটাকেও বাঁদরে ছাড়ি, বাঁদরে তো যা করেছে করেছে, কিন্তু ঘরেও কেউ মনে হয় জল দেয়নি গাছটাতে। আর এই যে এই গাছগুলো
আমি নিয়ে এসেছি বাবার বাড়ি থেকে, যতটা পেরেছি মাটি দিয়ে একটু জল টল দিয়ে মানে বিকেলবেলা রেখেছিলাম। তারপরে সব কিছু করে আমি একটু রান্নাঘরে কাজকর্ম করতে চলে এসেছিলাম, কারণ কি এই সময়ে আমি ফ্রি ছিলাম, মানে আমার মেয়ে ছিল না, টিউশন গেছিলো, তো সেই সময়টা আমি কাজে লাগিয়ে নিলাম যে যদি আমি একটু কাজটা আগিয়ে রাখি সেক্ষেত্রে আমার খুব সুবিধে হয়, নাহলে এই কাজগুলোই আবার আমাকে কাল সকালবেলা করতে হবে, তখন আবার রান্না বান্না থাকবে, কাজকর্ম আরও বেশি থাকবে, তো টাইমটা অনেক শর্ট হয়ে যায়। তো সেই জন্য এখন ভাবলাম যে সন্ধ্যা দিয়ে এসে বসবো না, আর কাজগুলো একটু আমি করে নিই। এদিকে আমি টিফিন বক্সগুলোও বার করে নিয়েছি ধোবো, কারণ অনেক দিন বন্ধ হয়ে পড়েছিল, একটা গন্ধ ছাড়ে, আর ওরকমভাবে আমি দিও না, শরীরের পক্ষে ভালো না। তো সেই জন্য আমি এগুলো সব ধুয়ে আর জল ঝরিয়ে রেখে দেবো কালকে সকালবেলা, যাতে আমাকে আর এক্সট্রাভাবে কাজগুলো করার জন্য টাইমটা না দিতে হয়। আর এদিকে আমার মেয়ে এসে গেছিলো, সেই জন্য আমার বাকি যা কাজ ছিল সেগুলো আমি সব ছেড়ে আগে ওকে নিয়ে পড়তে বসালাম, কারণ মামা বাড়িতে অনেকটা দিন ওর কামাই হয়ে গেছে, পড়াশুনো সব কিছু। আর সেখানে বই আমি নিয়ে গেছিলাম, বই নিয়ে গেলেও আমার না ইচ্ছে হচ্ছিল না যে ওকে আবার পড়াই, সেই জন্য নাচ গান পড়াশুনো সবটাই ওর বন্ধ ছিল, কিছুই ও করেনি। ওই এক দুবার ওর মণিমা নিয়ে যদি পড়তে বসিয়েছে তো হয়তো পড়েছে, না হলে না। জানেন, যখন আমার মেয়ে ওই 8-9 মাসেরটা বা 1 বছরের এরকম ছিল আর কি, তখনই না আমি আমার ওপরে একটা রান্নাঘরের জন্য ছোট্ট সিঙ্গেল একটা গ্যাস নিয়েছিলাম, ওটা স্পেশালি ওরই জন্য। তখন আমার গিজার ছিল না, তো গরম জলে স্নান করানো, ওকে একটু গরম জলে করে ওষুধ খাওয়ানো, তারপরে হচ্ছে দুধ গরম করা বা ডিম বা কিছু একটু তো লাগেই না বাচ্চার জন্য, আর প্রত্যেকটা জিনিসের জন্য তখন আমাকে ওপর নিচ এত করতে হতো, সাথে বাচ্চাকে কোলে নিয়ে খুব কষ্ট পেতাম, সেই জন্য আমার কোমরে ব্যথা শুরু হয়ে গেছিলো আর কি। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার বলল এত সিঁড়ি ওপর নিচ মানে হওয়াই চলবে না আমার, তো সেই জন্যই এই ব্যবস্থা করা আর কি। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।